গণেশ পুজোর আগমনের প্রাক্কালে বাড়ির প্রতিটি কোণায় যেন এক চাপা উত্তেজনার উদ্বেগের ছায়া নেমে এসেছিল। রান্নাঘরে সবাই যখন আনাজ কাটাকুটিতে ব্যস্ত, সোনিয়া তখন বাজারের ব্যাগগুলো নামিয়ে বিরক্তি নিয়ে বলল, ঝগড়া করে বাজারগুলো তো নিয়ে এসেছি, কিন্তু এই সামান্য বাজারে সবার খাবার কিভাবে হবে? হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তার কণ্ঠে ছিল স্পষ্ট হতাশা। পেছন থেকে শ্রদ্ধা সব শুনছিল, কিন্তু কোনো কথা বলছিল না। ঋতুপিসি হঠাৎই পেটে ব্যথার ভান করে শুয়ে পড়ল। হয়তো সেই চাইছিল এই চাপা পরিবেশটাকে একটু হালকা করতে। তনুজা ভয়ে ভয়ে বলল, আমার ভয় লাগছে, কিছু খেতে ইচ্ছে করছে না। বাড়ির সকলের মনে তখন এক অনিশ্চয়তা দানা বাঁধছিল। ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা এগিয়ে এলো, চাল, ডাল আর সবজি একটি বড় পাত্রে ঢেলে দিয়ে বলল, বাজার কম বলে সবার শরীর খারাপ হচ্ছে, কিন্তু এর একটা ওষুধ আছে যাতে শরীরও খারাপ হবে না আর সবার পেটও ভরে যাবে। খিচুড়ি বানানো যায়। তার কথাই ছিল এক অদ্ভুত ভরসা। নয়না দেবী রাগিনীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে বললেন, এই বাজারের জন্য ওই রাগিনীর সামনে ভিক্ষে পর্যন্ত চাইতে হয়েছে। যদি পারতাম ওকে এই বাড়ি থেকে এক মুহূর্তের জন্য বের করে দিতাম। শ্রদ্ধা শান্ত স্বরে জবাব দিল, গণেশ পুজো আসার আগেই সব ঠিক হয়ে যাবে। তনুজা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘরে পয়সা থাকা সত্ত্বেও খাবারের জন্য লোকের সামনে ভিক্ষে করতে হচ্ছে আমাদের। শ্রদ্ধা আবারও একই আশ্বাস দিল, গণেশ পুজোর আগেই সব ঠিক হয়ে যাবে। ঋতুপিসি তখন সন্দিহান গলায় বলল, নিচে ওই শয়তানটা আছে, ও কি আমাদের পুজো করতে দেবে? শ্রদ্ধা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমরা যতটা গণেশ ঠাকুরকে মানি, আমার মনে হয় ও ততটাই মানে। ও গণেশ ঠাকুরকে আমাদের বাড়িতে আনতে দেবে। শ্রদ্ধার এই কথাগুলো যেন পরিবারের সকলের মনে এক নতুন আশার সঞ্চার করল। এরপর একে একে সবাই কাজে লেগে পড়ল, আর শ্রদ্ধা মনে মনে ভাবছিল, কাল গণেশ পুজোতে ওই ঘরের রাস্তাটা আমাকে বার করতেই হবে। সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে অভয় গণেশ ঠাকুরকে নিয়ে এসে মন্দিরের সামনে রাখল। সকলে ভক্তি ভরে প্রণাম করতে লাগলো, কিন্তু অভয় এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। শ্রদ্ধা তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, অভয়, কি হয়েছে তোমার? চোখে জল কেন? অভয় ভাঙা ভাঙা গলায় বলল, এই প্রথমবার আমাদের বাড়িতে উৎসব হচ্ছে আর আমার দাদা নেই। আমার দাদার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। অভয়ের বাবা অভয়ের কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, এই প্রথমবার দিলীপও আমাদের সাথে নেই। সবাই পুরনো দিনের কথা মনে করে কাঁদতে লাগল। নয়না দেবী উদ্বিগ্ন হয়ে বললেন, বরুণ আর কীর্তিকে ফোন লাগিয়েছিলাম, কিন্তু ওদের ফোন লাগছে না কেন? ঋতুপিসি দ্রুত বলে উঠল, তুমি নিজেকে সামলাও বৌদি, ওরা দুজন তো গায়েব হয়ে গেল না, তাই না? আমি তো মেসেজ করেছিলাম, ভেবেছিলাম কল ধরবে না, কিন্তু কোনো রিপ্লাই নেই। শ্রদ্ধার মনে তখন এক অন্যরকম ভাবনা কাজ করছিল। কেন জানি না, আমার মনে হয় ওরা আমাদের আশেপাশেই আছে, ওরা আমাদের সাথেই আছে। আর গণেশ ঠাকুর যখন আমাদের বাড়িতে এসেছেন, তখন আমাদের পরিবারকে আবার এক করে দেব। তারা পুজো শুরু করে। রাগিনীর লোক নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, আর রাগিনী ওপরে পুজো করতে এসেছিল। রাগিনী মিষ্টি নিয়ে এসে শ্রদ্ধার হাতে দিতেই শ্রদ্ধা তা ঠাকুরের সামনে রেখে প্রণাম করল। পুজো শেষ হতেই শ্রদ্ধা ওপর থেকে নেমে এসে দেখল রাগিনীর লোক পাহারা দিচ্ছে। শ্রদ্ধা ভয়ে সরে গিয়ে লুকিয়ে পড়ল। লোকটা সন্দেহজনকভাবে চারিদিকে তাকিয়ে বাইরে চলে গেল। শ্রদ্ধা হাতে ঝাড়ু নিয়ে সেই ঘরটার দিকে এগিয়ে গেল, ভাবল একটু পরিষ্কার করে আসবে। শ্রদ্ধা যখন ঘরের দরজার কাছে পৌঁছল, রাগিনী আজকমা তার হাত ধরে টেনে বলল, তোমার পুরো পরিবার ওপরে, এখন এখানে আসার কি দরকার? তোমাকে না বারণ করেছিলাম এখানে আসতে? শ্রদ্ধা বিনীতভাবে উত্তর দিল, আসলে এখানে একটা বিশ্রী গন্ধ হচ্ছে, পুজোর আগে বাড়ি পরিষ্কার করা দরকার, তাই এসেছি। রাগিনী তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, এই ঘরটা আমার, কোথায় সাফ সাফাই করতে হবে সেটা আমি বুঝবো। এই ঘরটা সাফ হয়ে গেছে, তুমি যাও। বাইরে ধুলো পড়ে আছে, সেটা তোমার চোখে পড়ছে না? অপর্ণা, ওপরে চলে যাও। শ্রদ্ধা ধীরে ধীরে ওপরে উঠে গেল। তার মনে তখন এক অস্থিরতা কাজ করছিল। রাগিনী আবার নিচে নেমে এসে শ্রদ্ধাকে বলল, আমাকে একটা গল্প শোনাও, আমার গল্প শোনার খুব ইচ্ছে হচ্ছে। শ্রদ্ধা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রাজি হয়ে একটা গল্প বলতে শুরু করলো। গল্প বলতে বলতে শ্রদ্ধা নিজেই হেসে উঠল। তার হাসি আসলে গল্পের মাধুর্যের কারণে নয়, বরং নিজের অজান্তেই মনে পড়া অতীতের কোনো দুর্বল স্মৃতি নিয়ে। রাগিনী বলল, বাস, আর গল্প বলতে হবে না, তুমি এখান থেকে যাও। এরপর রাগিনীর লোকটা বলল, মনে হয় কোনো সন্দেহ হয়নি, হয়তো ওরই খারাপ গল্পে নিজেই এত হাসছিল। তারা তখন যোশীকে জিজ্ঞেস করল, শ্রদ্ধাকে অনেকক্ষণ দেখছো না, ও চলে গেছে? নয়না দেবী বললেন, ওই রাগিনী আসার পরেই ও চলে গেছে। অভয় বলল, ওই রাগিনী শ্রদ্ধার পেছনে এমনভাবে হাত দিয়ে বলল, জানি না আবার কি গন্ডগোল করেছে, আমি গিয়ে দেখছি। শ্রদ্ধা হাসতে হাসতে ফিরে এলো। সবাই বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি? সে বিনম্রতা বজায় রেখে বলল, রাগিনী আমাকে একটা গল্প শোনাতে বলেছিল, আমি ওকে গল্প শোনাচ্ছিলাম, আর আমার
আমার নিজেরই হাসি পাচ্ছিল। তার কথাগুলোতে একটা অদ্ভুত সরলতা ছিল। পরক্ষণেই শ্রদ্ধা আঁচকোমা কেঁদে ফেলল এবং বসে পড়ল। সবার চোখে বিস্ময়। তারা অবাক হয়ে বলল, কি হয়েছে? শ্রদ্ধা কাঁদতে কাঁদতে বলল, ওখানে বরুণ, জয়, কীর্তি, ওরা সেই ঘরের ভেতরে মুখ হাত পা বেঁধে রেখেছে। রাগিনী ওদের বন্দি করে রেখেছে। ওর কণ্ঠে আঘাত, দুঃখ আর রাগ সব মিলে এক অচেনা সুর হতে লাগলো। সবার মধ্যে সংহতি আর রাগ ফেটে পড়ল। কেউ বলল, ওদের এত বড় সাহস! ওরা প্রথমে তো এইসব করেছিল, আর এখন আবার? অভয় ঝাঁপিয়ে উঠে বলল, আমি গিয়ে পুলিশের কাছে অভিযোগ করব। এভাবে তাদের ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু শ্রদ্ধার শীতল কণ্ঠে বলল, আমরা তোর মতো তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চাই না। আগে রাগিনীকে ঘর থেকে বের করতে হবে, তারপর বরুণ বাবু আর কীর্তিকে ওই ঘর থেকে নিরাপদে বের করতে হবে। কাউকে বুঝতে দেব না। সবাই সম্মত হলো। গণেশ ঠাকুরের সামনে সবাই আশীর্বাদ চাওয়ার পর সিদ্ধান্ত নিল, কীর্তি আর বরুণকে যেভাবেই হোক ওই রাগিনীর হাত থেকে উদ্ধার করতে হবে। তারা মুখে প্রচ্ছন্ন দৃঢ়তা নিয়ে শপথ করল। শ্রদ্ধার ভেতর এক অদ্ভুত জোয়ার উঠে এলো। সে চিন্তা করল, পরিকল্পনা করল, প্রত্যেককে কাজ বন্টন করে দিল। অভয়ের বাবা দল গঠন করলো, ঋতুপিসি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করলো, তনুজা বাজার থেকে জল আর খাবার নিয়ে এলো। সবার মুখে সংকল্পে ভরা। তারাই যেন নিজেদের শক্তি অনুভব করে, মনে করে যে ভয় ভাঙবে না। রাতে তারা প্রদীপ জ্বালে ঘরের আশেপাশ পর্যবেক্ষণ করলো। কেউ কেউ ছায়া দেখে সন্দেহজনক মনে করলো, কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে বলল, আমরা আগামীকাল সকালে তাকে ঘর থেকে বের করে আনবো। পরের দিন সকাল হলে তারা সতর্কভাবে সেই ঘরের দিকে এগিয়ে গেল। রাগিনীর লোক পাহারা দিচ্ছিল, তাদের চোখে ভরা নিষ্করুণতা আর পরাস্ত বোঝা। শ্রদ্ধা আগে এগিয়ে গেল, কণ্ঠে শান্তি রেখেই রাগিনীর সাথে কথা বলতে শুরু করলো। কথাবার্তা হচ্ছে বিশুদ্ধ, কখনো তীক্ষ্ণ, কখনো নম্র। সকলে বুঝতে পারল কেবল কথা বলে কোনো সমাধান সম্ভব নয়। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে লাগলো। গৃহপরিচারকরা, প্রতিবেশীরা সবার হাত মিশে কাজ করল। শেষমেশ অভয়ের বাবা, বরুণ বাবু আর কীর্তি সবাই মিলে পরস্পরের সমর্থন নিয়ে রাগিনীর হাত থেকে তাদের মুক্ত করে আনলো। বাড়ির সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলল, রক্তচাপ কমে গেল, মুখে মিলেমিশে খুশির ছোপ পড়ল। অবশেষে গণেশ ঠাকুরের সামনে তারা সবার একসঙ্গে কৃতজ্ঞতা জানালো, প্রণাম করল, আশীর্বাদ চাইল। শহরের ওই রাগিনী আর তার লোকেরা ফিরে গেল। বাড়িটা আবার একটু স্বাভাবিক হয়ে এলো। মানুষের মুখে হালকা হাসি দেখা গেল। তবু শ্রদ্ধার চোখে রয়ে গেল সেই গভীর ক্ষত, কারণ ও জানে জোর কঠিন পরিস্থিতি কাটিয়েও মানুষের মনে ভীতের ছাপ থেকে যায়। কীর্তি আর বরুণ ধীরে ধীরে সুস্থ হলো। বাড়ির সবাই একে অপরকে জড়িয়ে ধরল, শক্তি লাভ করল। এভাবেই তারা বুঝতে পারল যে পরিবারের ঐক্যই তাদের প্রকৃত শক্তি। এই গল্পের শেষটাতে দেখা যায় যে গণেশ পুজোর যে সকালে তারা একত্রে প্রণাম করে, প্রতিটি মানুষের অভিব্যক্তিতে ছিল এক অন্যরকম দৃঢ়তা। বেদনা থাকলেও আশা বেশি। শ্রদ্ধা, তনুজা, ঋতু, নয়না দেবী সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। তারা বুঝে ফেলল যে ভয়কে পরাস্ত করা সেরা উপায় হলো একে অপরকে ঠিক রেখে সাহস দেখানো, আর কখনো হাল ছাড়া নয়। আর কখনো কখনো পরিবারের ছোট ছোট কাজ, খিচুড়ির মতো সভ্য কাজগুলোই সবচেয়ে বড় ওষুধ, যেগুলো মানুষের মনকে ভাঙা থেকে শক্ত করে তুলতে পারে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।